cabeça, que eu botei que a tinta cabeça. Eu botei que a tinta cabeça. টাকা দা মানি এমন এক জিনিস যা কারো নয়, কিন্তু ভিখারি থেকে বিলিয়নার সবারই এটা প্রয়োজন। টাকা কেবল কাগজের টুকরাই না, এটি একটি নেশার নাম যা আমাদেরকে কৃষক, কামার, সওদাগর, রাজাতে পরিবর্তন করে দিয়েছে। একমাত্র টাকাই তো জঙ্গলে থাকা মানুষকে আকাশচুম্বী অট্টালিকায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। টাকা আসলে কি? পৃথিবীতে টাকার উৎপত্তি কখন হলো, কেন হলো, টাকা এত পাওয়ার আসলো কোথায় থেকে? হোয়াট ইজ দ্য মানি? টাকা একটি কাগজের টুকরা যার নিজের কোনো মূল্য নেই। টাকা কেবল আমাদের অন্য পণ্যের মূল্য জানায়। আমরা দিনরাত এর জন্য পরিশ্রম করি, পরে এই টাকা অন্য কাউকে দিয়ে দেই যাতে আমরা ওই পণ্য কিনতে পারি যা তার কাছে আছে, এবং সে এই টাকা অন্য কাউকে দিয়ে দেয় যাতে সে নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। আর এভাবেই টাকা সারা পৃথিবীতে এখান থেকে ওখানে ঘুরতে থাকে। কেন্দ্রীয় ব্যাংক টাকা কিভাবে ছাপায়? চাইলেই কি ব্যাংক ইচ্ছামতো টাকা ছাপাতে পারে? টাকার ব্যবস্থাপনা কিভাবে হয়? ব্যাংক কিভাবে দেশের জনগণের আয় ব্যয়ের তথ্য সংরক্ষণ করে? একটা দেশ চাইলেই কেন টাকা ছাপিয়ে উন্নত দেশ হতে পারে না? সব কিছু সম্পর্কে জানবো। তার আগে চলুন ঘুরে আসি পৃথিবীতে যখন টাকা ছিল না সেই সময়কাল থেকে। আমরা জানবো সব কিছু যা আগে কখনো জানা হয়নি। পাথর মুদ্রা থেকে স্বর্ণ মুদ্রা, এবং এমন টাকা যা চোখে দেখা যায় না। টাকা এমন কি ভাষা যা পৃথিবীর সবাই বুঝে, যা মানুষকে গোলাম বানিয়ে রেখেছে। তো চলুন ঘুরে আসি আজ থেকে 17,000 বছর পূর্বে, যখন টাকার নাম নিশানাও ছিল না। খ্রিস্টপূর্ব 15,000। এটা ওই সময়কাল যখন মানুষ ছোট ছোট গুহায় থাকতো এবং সবার একটাই লক্ষ্য ছিল শিকার করা, যে কোনো উপায়ে বেঁচে থাকা। কিন্তু শিকার তো প্রতিদিন পাওয়া যেত না, ক্ষুধা তো প্রতিদিনই লাগতো। একমাত্র ক্ষুধাই মানুষকে নিজেদের মধ্যে লেনদেন করতে বাধ্য করেছে।
তোমরা আমাদেরকে তাজা মাংস দাও, আমরা তোমাদেরকে শিকার করার হাতিয়ার দিব। এই লেনদেনে দুইজনেরই ফায়দা ছিল। যদি জোর করে কোনো জিনিস নিয়ে যায়, একবার পাওয়া যাবে, দ্বিতীয়বার কখনোই না। এভাবেই জন্ম হলো বাটারিং সিস্টেম, বিনিময় প্রথা, প্রয়োজনীয় জিনিসের লেনদেন করা। কথিত আছে বিনিময় প্রথা মেসোপটেমিয়া সভ্যতায় শুরু হয়েছিল। মেসোপটেমিয়া দক্ষিণ এশিয়ার একটি এলাকার নাম, যেখানে আজ ইরাক। এখানেই তারা ছিল। বিনিময় প্রথা মানুষের হিংস্রতা পরিবর্তন করে দিয়েছে। একে অন্যের সাথে লড়াই করা মানুষ মিলেঝিলে থাকতে শুরু করে। এর হাজার বছর পর যখন কৃষি আবাদি বাড়ছে, পশু শিকার সহজ হয়েছে, তখন বিনিময় প্রথার দুর্বলতাগুলো সামনে আসতে শুরু করে। এত মানুষের সাথে লেনদেনের কারণে এটা মনে রাখা মুশকিল হতো কার থেকে কোন জিনিস নিতে হবে এবং কাকে কোন জিনিস দিতে হবে। এগুলা মনে রাখার জন্য মানুষ মাটির ছোট টুকরায় লেখা শুরু করে দিয়েছিল, যার থেকে জন্ম নিল অ্যাকাউন্টিং। জিনিসপত্রের হিসাব রাখা শুরু হলো, কিন্তু বিনিময় প্রথা ধীরে ধীরে কঠিন হতে থাকলো। বিনিময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুইজনেরই প্রয়োজন মিটতে হবে। আমার কাছে যেটা আছে সেটা তোমার প্রয়োজন, কিন্তু তোমার কাছে যা আছে তা আমার প্রয়োজন নেই। বিষয়টা দুইজন দোকানদার টাকা ছাড়া পণ্যর মাধ্যমে লেনদেন করার মতো। এইভাবে তো বিনিময় হবে না। এই সিস্টেমে বিনিময় করা খুবই জটিল হয়ে গেল। এমন কিছু খুঁজতে হবে যেটা সবার প্রয়োজন। সেখান থেকেই জন্ম নিল মুদ্রা। মুদ্রা বলতে যা বুঝি এই মুদ্রা না, এটা ছিল কমোডিটি মানি। মানুষ ওই সকল জিনিসকে মুদ্রা বানিয়েছে যা সবার প্রয়োজন। সবাই এর জন্য যে কোনো জিনিসের বিনিময় করতে প্রস্তুত। যেমন গরুর দুধ, বকরি, চাকু, ছুরি, তীর, তলোয়ার, পশুর চামড়া, টোবাকো, লবণ, ময়ূরের পাখা, বিলটিথ, অ্যালকোহল, কড়ি এবং মানুষ। জি হ্যাঁ, ওই সময়ে মানুষের বিনিময়ে পণ্য পাওয়া যেত খুব সহজেই। ইয়াপ আইল্যান্ডের মানুষ বড় বড় পাথরকে মুদ্রা হিসেবে মানত, যার ওজন প্রায় 5 টন পর্যন্ত হইতো। এগুলাকে রাইস স্টোন বলে। এগুলা একবার যেখানে রাখা হইতো সেখানেই থাকতো। তারা শুধু এটা মনে রাখতো এই স্টোনটি কার। কমোডিটি মানি জীবন ব্যবস্থা আরও সহজ করে দিয়েছে, কিন্তু এর বড় কিছু সমস্যা ছিল। কমোডিটি মানির সত্যিকারের মূল্য আসলে কি? প্রত্যেক আলাদা আলাদা কমোডিটি মানির আলাদা আলাদা মূল্য ছিল। মানুষের এমন জিনিস প্রয়োজন ছিল যা সব এলাকায় সবার জন্য মূল্য বহন করে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কারণ পশুর চামড়া এবং অ্যালকোহল তো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। খ্রিস্টপূর্ব 600, আজ থেকে 2600 বছর পূর্বে প্রাচীন গ্রিসে শুরু হয়েছিল ধাতব মুদ্রার। স্বর্ণ এবং তামার মিশ্রণে ধাতব মুদ্রা তৈরি শুরু হয়েছিল। মানুষ দিনরাত পরিশ্রম করে মাত্র 2টি মুদ্রা পেত, যার দ্বারা খাবারও ঠিকমতো পাওয়া যেত না। ভালো করে দেখুন, এইটা পৃথিবীর প্রথম মুদ্রা, দি লাইডিয়ান স্ট্যাটার। কথিত আছে মুদ্রার প্রথম ব্যবহার খ্রিস্টপূর্ব 1000 সালে চায়নাতে হয়েছিল। পিতল এবং তামা দ্বারা ধাতব মুদ্রা তৈরি হতো, কিন্তু লাইডিয়ান স্ট্যাটারের মতো এত সহজে তা ব্যবহার করা যেত না।
লাইডিয়ান স্টেটারের আদরে প্রচুর ধাতব মুদ্রা তৈরি হয়। সকল সাম্রাজ্যের বাদশাহ নিজের নামে ধাতব মুদ্রা তৈরি করা শুরু করে দেয় এবং সবাই ধাতব মুদ্রা ব্যবহার করতে থাকে, কারণ এর বিনিময়ে ট্রেড করা খুবই সহজ হয়ে যায়। কিন্তু দেখা গেল মেটাল মানি ওয়ান কাইন্ড অফ কমোডিটি মানি। মুদ্রা কম হলে পণ্য পাওয়া যায় না, কিন্তু যখন মুদ্রা বেশি হওয়া শুরু হলো তখন এর দুর্বলতা সামনে আসা শুরু হলো। খ্রিস্টাব্দ 700, এটা ওই সময় যখন ওয়ার্ল্ড ওয়াইড ট্রেডিং শুরু হয়েছিল। সকল ট্রেডিং হইতো ধাতব মুদ্রায়, কিন্তু মুদ্রা যত বেশি হইতো এর ওজনও তত বাড়তো। আর ওজন বেশি হওয়ার কারণে সমুদ্রের জাহাজে জায়গা বেশি লাগতো এবং ট্রান্সপোর্ট করতে অনেক সময় লাগতো, যে কারণে ধাতব মুদ্রা চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। ধাতব মুদ্রা গণা যেত ঠিকই, কিন্তু অনেক বেশি ধাতব মুদ্রা গণতে সমস্যা হইত। তখন আমাদের এমন জিনিস প্রয়োজন ছিল যা হালকা, সহজে স্থানান্তর করা যায়, স্টোর করা যায়, গণা যায়। কোনো এক দার্শনিক বলেছিল, এভরিবডি লাইক প্রোগ্রেস বাট নোবডি লাইক চেঞ্জ। সবাই উন্নতি চায় কিন্তু কেউ পরিবর্তন হয় না। এটাই হয়েছিল পেপার মানির সাথে। (1279 সাল) মঙ্গোলিয়ান চায়নার বাদশাহ চেঙ্গিস খানের ছেলে কুবলা খান, যে বকরির চামড়া দ্বারা পৃথিবীর প্রথম পেপার মানি তৈরি করেছিলেন। কিন্তু যেটা বলেছিলাম, মানুষ পরিবর্তন পছন্দ করে না, করবেই বা কেন? কুবলা খান তাদের উজ্জ্বল হীরার পরিবর্তে কেবলমাত্র এক টুকরা কাগজ দিয়ে দিত। কুবলা খানের পেপার মানি নিতে যে রাজি না হইত তাকে কুবলা খান মেরে ফেলত। বছরের পর বছর এটা ছিল পেপার মানি, কিন্তু একে বলা হতো IOU, অর্থাৎ আমি তোমার কাছে দায়বদ্ধ। IOUর রেগুলেশনটা হলো, আমাদের টাকায় যে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে। তুমি এই কাগজ নিয়ে যাও, যখন চাইবে এই কাগজ ফেরত দিয়ে তোমার স্বর্ণমুদ্রা নিয়ে যেতে পারবা। এই কাগজের মূল্য স্বর্ণমুদ্রার সমান, সেটা বিশ্বাস করে মানুষ কাগজ দিয়ে ট্রেড করা শুরু করে দিল এবং ধাতব মুদ্রার মতো পেপার মানির আইডিয়া সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। অজান্তেই এমন এক শক্তির আবির্ভাব হলো যাকে থামানো অসম্ভব, আর ওই শক্তির নাম হলো ব্যাংক। পেপার মানির কারণে ইন্টারন্যাশনাল ট্রেডিং অনেক বাড়তেছিল। IOU ওই সময়ের পেপার মানি সবার কাছেই থাকতো। এর ফলে কিছু মানুষ লোকদের স্বর্ণমুদ্রার পরিবর্তে IOU দেওয়া শুরু করে দিয়েছিল। কিন্তু IOU তো ইচ্ছামতো ছাপানো যায়। মানুষজন স্বর্ণমুদ্রার পরিবর্তে পেপার মানি নেওয়া শুরু করলো, কারণ স্বর্ণমুদ্রা চুরি হওয়ার ভয় থাকে। এইটা তো জানেন ব্যাংক কিভাবে টাকা ইনকাম করে, মানুষকে লোন দিয়ে। এবং ওই ব্যাংকগুলো মানুষকে IOU উধার দেওয়া শুরু করে দিয়েছিল, যে কারণে পেপার মানি অনেক বেড়ে গিয়েছিল। পেপার মানি বেশি হয়ে যাওয়ার কারণে আরও এক সমস্যা সামনে আসে, যার নাম ইনফ্লেশন। যে পণ্য 1 IOU ছিল সেই পণ্য 10 IOU হয়েছে। ওই ব্যাংকে এত স্বর্ণমুদ্রা ছিল না যত পেপার মানি শহরে ছিল। যখন মানুষ বুঝতে পারল তাদের IOUর মূল্য কমতেছে, তখন তারা স্বর্ণমুদ্রা নেওয়ার জন্য ব্যাংকের কাছে যায়, কিন্তু ব্যাংকের কাছে তাদেরকে দেওয়ার জন্য কিছুই ছিল না। মানুষের ব্যাংকের উপর ভরসা উঠে গিয়েছিল। কয়েক বছর মানুষ ব্যাংকের ধারে কাছে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তারা স্বর্ণমুদ্রা ঘরের মধ্যে লুকিয়ে রাখত। মাটির নিচে স্বর্ণমুদ্রা লুকানোর ট্রেডিশনটা চালু হয় সেই সময়কাল থেকে।
যার কারণে টাকার সার্কুলেশন কমে যায়, অনেক সমস্যাগুলো সামনে আসতে থাকে। (1816 সাল) ব্রিটেন এক নতুন আইন প্রণয়ন করে। যতটুকু গোল্ড থাকবে সে পরিমাণে টাকা ছাপানো হবে, যাতে বেশি পেপার মানি ছাপানো হবে না, একটা লিমিটের মধ্যে থাকবে। অর্থাৎ পেপার মানিকে গোল্ড স্ট্যান্ডার্ডে ছাপানো, এবং দেখতে দেখতে সকল দেশ তাদের পেপার মানিকে গোল্ড স্ট্যান্ডার্ডে ছাপাতে থাকে। ফাইনালি 1900 সালে আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ডকে নিজেদের করে নেয়। এই কথা অস্বীকার করা যাবে না, পয়সা যেদিন তৈরি হয়েছিল সেদিন থেকে নিজের সাথে এমন এক বিষয় নিয়ে আসলো, এ থেকে বাঁচা অসম্ভব। আর তা হলো টাকার লোভ। টাকা যতই হোক কমই মনে হয়। যার কাছে 100 কোটি টাকা থাকে সে চায় 1000 কোটি টাকা বানাতে। টাকা যতই হোক মানুষ মনে মনে এই বলে কি বাস থোড়া और, বাস থোড়া और, বাস থোড়া সা और। আর এই থোড়াসার চক্করে পড়ে পেপার মানির এমন এক অবস্থা হয়েছে যা থেকে বাঁচা অসম্ভব। দেশে টাকা বেশি হলে দেখা দেয় ইনফ্লেশন, যা খুবই বিপজ্জনক। আবার টাকা কম হলে হয় ডিফ্লেশন, যা আরও বেশি বিপজ্জনক। 1930 সালে ইউএসএতে গ্রেট ডিপ্রেশন শুরু হয়েছিল ডিফ্লেশনের কারণে। পণ্যের দাম অনেক কম ছিল, কোম্পানি এত টাকা ইনকাম করতে পারেনি যেখান থেকে কর্মচারীর বেতন দিতে পারে, যে কারণে ইকোনমি ক্রাশ শুরু হয়েছিল। মানুষের কাছে না ছিল জব, না ছিল টাকা। এর থেকে বাঁচার জন্য 1930 সালে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজওয়েল্ট ডলার এবং গোল্ডের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, যা ছিল সম্পূর্ণই পেপার মানি। ব্যাংক ইচ্ছামতো টাকা ছাপিয়ে নিজেদের ফায়দা লুটার ক্ষমতা আবার ফিরে পেল। আর দেশে বেশি টাকা হলে কি হয় সেটা তো জানেন, ইনফ্লেশন। আর এটাকে কন্ট্রোল করার জন্য আমেরিকা সেন্ট্রাল ব্যাংক ফেড তৈরি করে, যারা দেশে টাকা ছাপানোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। কিন্তু ওই ডলার যা গোল্ডের মাধ্যমে কনভার্ট করতে পারতেন, যা IOU ছিল, এখন সেই ডলার হয়ে গেল একটি কাগজের টুকরা। যা আছে এটাই, ইটস জাস্ট এ ওয়ার্থলেস পিস অফ পেপার। এটার নিজস্ব কোনো মূল্য নেই। এটা এখন হয়ে গেল ফিয়াট মানি। কেবল ডলারই ফিয়াট মানি নয়, পুরা দুনিয়াতে যত দেশের কারেন্সি আছে সবগুলোই ফিয়াট মানি। All these pieces of paper are not backed by gold or any physical commodity. যদি এই কাগজের টুকরা কিছুই না হয় তাহলে এর মাধ্যমে আমরা কিভাবে সবকিছু কিনি? আমাদের এটা বিশ্বাস এর মাধ্যমে আমরা পণ্য কিনতে পারবো। আপনার ব্যাংক, ওয়ালেট, লকারে যা পড়ে আছে তা শুধুমাত্র ভরসা, যার মূল্য দিনকে দিন কমতেছে ইনফ্লেশনের কারণে। পেপার মানি আমাদের অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। এটা গণা যায়, সহজে স্থানান্তর করা যায়, স্টোর করা যায়, জমানো যায়। কিন্তু এমন এক জিনিস যা এই গতিশীল দুনিয়ার জন্য খুবই দরকার ছিল, তা হলো স্পিড। পেপার মানি সহজে নেওয়া যায় ঠিক আছে, কিন্তু পর্যাপ্ত সময় লাগে। এখন আমাদের এমন জিনিস প্রয়োজন যা ন্যানো সেকেন্ডের মাধ্যমে স্থানান্তর করা সম্ভব। তাই 1980 সালে চালু হলো ই-মানি, ডিজিটাল মানি। লক্ষ কোটি টাকার ট্রানজাকশন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। না চুরি হওয়ার ডর, না হারিয়ে যাওয়ার ভয়। ব্যাংকের এখন টাকা প্রিন্ট করা লাগে না, কম্পিউটারে কিছু নাম্বার টাইপ করলেই টাকা হয়ে যায়। সত্যি বলতে স্পিডের এই জগতে ডিজিটাল মানি ছাড়া চলাই অসম্ভব। আমরা ঘরে বসে এক ক্লিকেই অনেক কিছু কিনতে পারি।
দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে টাকা পাঠানো যায় কয়েক সেকেন্ডের মধ্যে, কিন্তু ডিজিটাল মানি তো একটা রিস্ক আছে, সেটা হলো হ্যাকিং। ডিজিটাল মানিকে হ্যাক করা কঠিন কিন্তু অসম্ভব নয়। আর এসব কিছুর চেয়ে কয়েক ধাপ এগিয়ে 2009 সালে জন্ম নিল এমন এক মানির যা হ্যাক করা অসম্ভব। বলতেছি ক্রিপ্টোকারেন্সির কথা, বিটকয়েন। নাম তো শোনা হোগা। ক্রেডিট কার্ড, চেক, অনলাইন পেমেন্ট, এসব কিছু গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী হয়। কিন্তু বিটকয়েন এমন এক মানি যার সাথে গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই, না কোনো এটার পেপার মানির সাথে কানেকশন আছে। যা আছে তা হলো কিছু নাম্বার। এটা যে বানাইছে তার নামই শুধু জানি আমরা, সাতোশি নাকামোতো, আর কিছু না। এখানে কোনো গভর্নমেন্ট রুলস না থাকার কারণে ইলিগাল ট্রানজিশনে সহজে ইউজ করা যায়। যত বেশি ইলিগাল ট্রানজিশন তত বেশি ক্রাইম, যত বেশি ক্রাইম ঠিক ততই একটি দেশের জন্য লস। বিটকয়েন যেমনই হোক, কিন্তু এর ব্লকচেন টেকনোলজি ক্রেডিট কার্ড এবং অনলাইন পেমেন্টে ব্যবহৃত টেকনোলজির চেয়ে অনেক বেশি এগিয়ে। এটা হ্যাক করা অসম্ভব। একটা বিটকয়েনকে হ্যাক করতে কয়েক বছর লেগে যাবে। যখন বিটকয়েন 2009 সালে লঞ্চ হলো, এক বিটকয়েনের মূল্য ছিল $0। 2011-তে এর মূল্য ছিল $1। 2021 সালে এক বিটকয়েনের মূল্য ছিল $60,000, বাংলাদেশি 60 লাখ টাকা। বিটকয়েন স্ক্যাম কিংবা ভালো কিছু বয়ে আনবে, এটা সময়ের সাথে সাথে বোঝা যাবে। একবার পিছনের ইতিহাস দেখলে বোঝা যাবে দুনিয়া অল্প সময়ের মধ্যে কত কিছু পরিবর্তন করে ফেলছে। 1000 বছর আগের স্বর্ণমুদ্রা থেকে এখন আমরা এমন মুদ্রায় এসেছি যা চোখেই দেখা যায় না। মানুষ টাকাকে নিজের প্রয়োজনে বানিয়েছিল, এখন টাকাই মানুষকে প্রয়োজনে ব্যবহার করে। দেশের কেন্দ্রীয় ব্যাংক কোন পরিসংখ্যান অনুযায়ী টাকা ছাপায় এবং কেন চাইলেই টাকা ছাপিয়ে উন্নত দেশে পরিণত হতে পারে না? টাকার এই সার্কুলেশনে কোন প্রফেশন সবচাইতে বেশি সুবিধা ভোগ করে? ব্যবসায়ী, রাজনীতিবিদ নাকি চাকরিজীবীরা? ব্যাংক কিভাবে কাজ করে? এ সকল বিষয় নিয়ে কথা হবে পরবর্তী এপিসোডে। আমাদের সাথেই থাকুন।